কর্মী থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে অনেকেরই অজানা কিভাবে হয় আপোষহীন এই নেতার উত্থান। স্বৈরশাসক এরশাদের শাসনামলে রাজনীতিতে হাতেখড়ি তারেক রহমানের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা বাড়তে থাকে তার। প্রথমে দায়িত্ব পালন করেন দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে, পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৫ সালে জন্ম নেয়া তারেক রহমানের বয়স এখন ৬০ বছর। দেশের স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী রাজনৈতিক উত্থান পতনের একজন প্রত্যক্ষ সাক্ষী ও অংশগ্রহণকারী বিএনপির এই দাপুটে নেতা। বহু বন্ধুর পথ পাড়ি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তিনি হয়ে উঠেছেন একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব। সময়ে সময়ে নিজের বিচক্ষণ নেতৃত্বে জয় করে নিয়েছেন লাখো মানুষের মন। সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তারেক রহমান। ১৯৭১-এর যুদ্ধে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং পরিবার পরিজনের কথা না ভেবেই দেশের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তখন বন্দী জিয়া পরিবার অর্থাৎ বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। আরও অনেক মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তার পরিবারের সঙ্গে তাদেরও বন্দী রাখা হয় ঢাকা সেনানিবাসে। তারেক রহমান ও তার ছোট ভাই কোকো ছিলেন দেশের স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠদের মধ্যে অন্যতম। স্বাধীনতার পর তারেক রহমান শিক্ষা জীবনের শুরুতে ঢাকার বিএফ শাহীন কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি। তবে অনার্স পরীক্ষা দেওয়ার আগেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। ১৯৮৬ সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের আগে তারেক রহমান গৃহবন্দিত্ব এড়িয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, যা ছিল জনসম্মুখে তার প্রথম রাজনৈতিক বক্তব্য। গণমাধ্যমের কাছে তিনি তুলে ধরেন কিভাবে নিরাপত্তা সংস্থাগুলো একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন দমন করার চেষ্টা করছিল। এর পরপরই জেনারেল এইচ.এম. এরশাদের স্বৈরাচারী সরকার তার কণ্ঠরোধ করতে তাকে ও তার মা বেগম খালেদা জিয়াকে একাধিকবার গৃহবন্দী করে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গে রাজপথে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের একজন সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন তিনি। এরপর সরাসরি দলের হয়ে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে সক্রিয় হন। সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে সে সময় তরুণ তারেক রহমান ব্যাপক ভূমিকা রাখেন। এরশাদ বিরোধী আন্দোলনেও তিনি ছিলেন বেশ সক্রিয়। ১৯৯১ সালের নির্বাচনের আগে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণায় অংশ নিয়েছিলেন। সেই নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি বগুড়ায় তৃণমূল থেকে নেতা নির্বাচনের উদ্যোগ নেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা ইউনিটে একটি সম্মেলনের আয়োজন করেন, যেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। সেই সফল উদ্যোগের পর তিনি অন্যান্য জেলার ইউনিটকেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনে উৎসাহিত করেন। ২০০১ সালের নির্বাচনের আগে তিনি স্থানীয় সমস্যা ও সুশাসন নিয়ে গবেষণার জন্য ঢাকায় একটি কার্যালয় স্থাপন করেন। সেখানে তিনি বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনা করতেন। তার সেই উদ্যোগের ফলে ২০০১ সালের নির্বাচনে চেয়ারপারসনের সন্তান হওয়া সত্ত্বেও এবং তৃণমূল থেকে ব্যাপক সমর্থন থাকলেও তিনি কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্যপত্র গ্রহণ করেননি, বরং তিনি দলের তৃণমূল শক্তিশালী করার কাজেই মনোযোগ দিয়েছিলেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে তাকে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে বিএনপির স্থায়ী কমিটি।
2005 সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করেন এবং প্রতিটি উপজেলা ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেসব সম্মেলনে তিনি কৃষকদের জন্য সরকারি ভর্তুকি, বয়স্কদের জন্য ভাতা, পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ বিরোধী উদ্যোগ এবং নারী শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করেন। সে সময় তিনি ব্যক্তিগতভাবে সম্মেলনে নিবন্ধন করা অন্তত 18,000 মানুষের চিঠির জবাব দেন। 2007 সালে সামরিক শাসন জারি হলে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। সে সময় দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে বাধ্য করা হয়। একই সময়ে বেগম খালেদা জিয়াকে দেশ ত্যাগে বাধ্য করার কৌশলের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়। উন্নত চিকিৎসার জন্য তখন তিনি চলে যান লন্ডনে। কিন্তু তারেক রহমান দেশে ফেরার পরই তৈরি হয় আসল প্রতিবন্ধকতা। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়। একাধিক মামলায় তাকে দোষী সাব্যস্ত করে দেয়া হয় কারাদণ্ডের রায়। এরপর বিপক্ষ দলের সাজানো রাজনৈতিক তোপের মুখেই 2008 সালের 11 সেপ্টেম্বর মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয় তারেক রহমানকে। 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। দেশের বাইরে তিনি অবস্থান করলেও অনলাইনে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতেন তিনি এবং দল পুনর্গঠনের কাজে সক্রিয় হয়ে উঠেছিলেন। 2018 সালে তার মা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবন্দী হলে তারেক রহমানকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। সেই থেকে তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। ব্যক্তিগত জীবনে তারেক রহমান 1994 সালে সাবেক নৌবাহিনীর প্রধান ও 2 বারের মন্ত্রী প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবায়েদা রহমানকে বিয়ে করেন। ডাক্তার জোবায়েদা রহমান একজন কার্ডিওলজিস্ট এবং তিনি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।